আচ্ছা এই শুনো, দেখো n কত গুণ হয়েছে, দেখো n কিন্তু 5 থেকে 10 হয়ে গেছে, মানে দ্বিগুণ হয়ে গেছে শিওর। কিন্তু এটা কি দ্বিগুণ হয়েছে? একটা বাড়লে যদি আরেকটা বাড়ে তখনই কিন্তু সমানুপাতিক বলে না। যদি সমান হারে বাড়ে, সমান হারে যদি বাড়ে তখন তারে সমানুপাতিক বলে। দ্বিগুণ হলে যদি দ্বিগুণ হয়, তিনগুণ হলে যদি তিনগুণ হয়, অর্ধেক হলে যদি অর্ধেক হয়, এটা বলে সমানুপাতিক। তার মানে এটা অবশ্যই এটা অবশ্যই কি না, সমানুপাতিক না। কিন্তু এখানে আসো, এখানে আসো, এটারে 5 ধরো, তাহলে 5 ইন্টু 2 এটা হয়ে যাবে 10। এটারে তুমি 10 ধরতে পারো, এখন 10 ধরে নাও, 10 ইন্টু 2 এটা হয়ে যাবে 20। এখন একটু খেয়াল করো, n n দ্বিগুণ হয়েছে, 5 থেকে 10 হয়েছে, m 10 থেকে 20 হয়েছে, এটাও দ্বিগুণ হয়েছে, তার মানে এখানে অবশ্যই সমানুপাতিক। এখন বলো এই জিনিসটারে আমরা কিভাবে ব্যাখ্যা করব, কিভাবে বলবো যে হ্যাঁ তখন আমরা বুঝে যাব সমানুপাতিক, তখন বুঝে যাব সমানুপাতিক না? কি বলবো বলো তো কেউ একজন? এই তালুকদার, বুঝি নাই। এই অনন্য তালুকদার, হ্যাঁ ভাইয়া। তুমি বলো কি বুঝছো এই দুইটা দেখে? ভাইয়া সব সমান সমানুপাতিক, কিন্তু সব হ্যাঁ, সমানুপাতিক সমান না। আর কিছু বলবা? হ্যাঁ, না আর কিছু না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই নাইমা বলো, নাইমা। ভাইয়া প্রশ্নটাই বুঝি না, আর একটা বার প্রশ্নটা বলে। আচ্ছা দাঁড়াও, ও আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। এই প্রশ্নটা হচ্ছে আমরা কিভাবে দেখে বুঝবো যে সমানুপাতিক আর কিভাবে বুঝবো যে সমানুপাতিক না? কিভাবে বুঝবো যে এটা সমানুপাতিক? এই দুইটা দেখে কিছু বুঝতেছো না যে কখন বুঝবো সমানুপাতিক? বন্ধন কি বলতেছো? এই বন্ধন আনমিউট করে বলো, শুনি আমরা। ভাই গুণাকারে থাকলে সমানুপাতিক হবে এবং যোগাকারে থাকলে সমানুপাতিক হবে না। এই তো কাহিনী হচ্ছে ওই জায়গায়। তুমি যদি দেখো একটা ভেরিয়েবল যুগ আকারে চলে আসছে, অসমানুপাতিক না। দেখো প্রথম ইকুয়েশনটা একটা 2 যুগ আকারে চলে আসছে, আর এখানে যখন একটা 2 গুণ আকারে আছে তখন অবশ্যই সমানুপাতিক। তার মানে আমি বোঝাতে চাচ্ছি একটা ভেরিয়েবল, সরি কি বলতেছি, একটা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল না, যে এই যে একটা কনস্ট্যান্ট 2, এই কনস্ট্যান্টটা যদি যখনই যোগ অথবা বিয়োগ আকারে চলে আসবে ও আর সমানুপাতিক থাকবে না। এখন আর এম এবং এন এর মধ্যে সমানুপাতিক সম্পর্ক নাই, তবে বাড়লে বাড়বে, বাড়লে বাড়বে। যেমন দেখো 5 থেকে যখন 10 হচ্ছিল, 7 থেকে এটা 12 হয়ে গেছিল, তাহলে বাড়লে তো বাড়তেছে, কিন্তু এটা সমানুপাতিক না। আর এইদিকে যখন ইনটু আকারে আছে তখন অবশ্যই এই দুইটা ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তাহলে আবার বলি, যখনই তুমি দেখবা প্লাস অথবা মাইনাস চলে আসছে, এই দুইটা চিহ্ন যখনই থাকবে অবশ্যই সমানুপাতিক না, তুমি দেখতে পারো হিসাব করে। কারণ আবার বলতেছি সমানুপাতিক আমরা তখনই বলবো যখন এটা সমান হারে বাড়বে। ফিজিক্স বুঝতে হলে এই ছোটখাটো বিষয় সম্পর্কে একদম ভালো ধারণা থাকতে হবে, না হলে বুঝছো ফিজিক্স কোনোদিন ফিল করতে পারবে না। আমি আবার বলি, যদি এইভাবে বলতাম যে পি ইকুয়াল টু, ধরে নাও কিউ মাইনাস 10, সমানুপাতিক না, তুমি দেখতে পারো এটা সমানুপাতিক হবে না জীবনে, তবে বাড়লে বাড়বে, বাড়লে বাড়বে কিন্তু সমানুপাতিক না। আবার যদি এমন হইতো পি ইকুয়াল টু কিউ ইনটু 10, অথবা পি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 10, কিউ ডিভাইডেড বাই 10, এই দুইটাই সমানুপাতিক, তুমি দেখতে পারো হিসাব করে। তুমি পি এর যে কোনো একটা মান নাও অথবা কিউর যে কোনো একটা মান নাও, নিয়ে একটা দ্বিগুণ করে দাও, দেখবা ওইটাও দ্বিগুণ হয়ে গেছে। এটা দেখবা নাকি একটু? না দেখবো না, এটা বুঝে গেছো? আচ্ছা বলো তো, আমি কি আবার বলবো না বুঝে গেছো প্লিজ একটু জানাও, নাহলে আমি এর পরের লাইনগুলো বোঝাতে পারবো না। এইগুলো বুঝছো কিনা জানাও। ইগু কে গুড়ে এখন জয়েন দেয়, বুঝে গেছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর যেন না বলতে হয় যে যোগ অথবা বিয়োগ আকারে তাহলে সমান হয় না, যোগ অথবা বিয়োগ তাহলে বিপদ, সমান হবে না। তবে বাড়লে বাড়বে এমন হতে পারে, তখন সমানুপাতিক বলা যাবে না। আর যদি গুণ অথবা ভাগ আকারে থাকে তাহলে অবশ্যই সমানুপাতিক। এই কথাটা কি জন্য বলতেছি এখন এখন তোমরা বুঝতে পারবা যে আমি কেন বলতেছি। এখন আমরা এটা একটু সলভ করে নেই।
এইখানে টিটা কিন্তু হচ্ছে সেন্টিগ্রেড এককে তাপমাত্রা, আমরা কিন্তু টিটাটারে সেন্টিগ্রেড এককে হিসাব করতেছি, একটু মনে রাখো। এই যে দেখো টিটা ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু, তাহলে মোট আয়তন V ইকুয়াল টু, এই দুইটা টার্ম দেখে V নট কমন যায়, V নট কমন গেলে কি থাকবে 1 প্লাস টিটা ডিভাইডেড বাই 273, 1 প্লাস টিটা ডিভাইডেড বাই 273, নিচে 273 তুমি কিন্তু লসাগু নিতে পারো, 273 যদি লসাগু নাও তাহলে উপরে আসবে 273 প্লাস টিটা, 273 প্লাস টিটা। আমি নিচের যে 273 আছে এটারে যদি একটু বের করে দেই তাহলে কি আসবে দেখো, V নট ডিভাইডেড বাই 273, V নট ডিভাইডেড বাই 273, আর এখানে থাকবে টিটা প্লাস 273। এই এখন যে লাইন কয়টা লিখছি এগুলা বুঝা যায় কিনা একটু জানাও তো। এখন যে কয়টা লাইন লিখছি, এখন যে কয়টা লাইন লিখছি এটা কি বুঝা যায়? জাস্ট এখানে আমি মানে যোগ বিয়োগ করতেছিলাম, আর কিছু না। এখন আসো এই যে এই জায়গাটা না, এই জায়গাটা একটা কনস্ট্যান্ট নাম্বার। ও এই পাশে খেয়েছিল একটু বলি, এই পাশে খেয়েছিল বলি, এটা এই পাশে তো আমাদের মোট আয়তন V ছিল, টিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মোট আয়তন, এই জায়গাটা কিন্তু একটা কনস্ট্যান্ট নাম্বার। আচ্ছা কারোর কি কোনো প্রশ্ন আছে যে এই জায়গাটা কি জন্য কনস্ট্যান্ট হইলো? কারণ দেখো বিনোটের নাম কি রে, বিনোটের নাম কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তনটা হচ্ছে বিনোট। এখন তুমি ধরো আমি বললাম যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটা গ্যাসের আয়তন 10 লিটার, এই কথার মানে কি যে তুমি যদি 0 থেকে চেঞ্জ করো তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু 0তে তো 10 লিটারই হবে। আমি যদি বলি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটা গ্যাসের আয়তন 10 লিটার, তার মানে তো এই 10 লিটার ফিক্স করা, তুমি যখন তাপমাত্রা চেঞ্জ করবা তখন তার আয়তনটা চেঞ্জ হবে, কিন্তু আবার 0তে নিয়ে আসলে তো আবার 10 লিটার হয়ে যাবে। তার মানে একটা নির্দিষ্ট তাপমাত্রা, এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটা গ্যাসের আয়তন, এটা ফিক্স নাম্বার। তাহলে বি নটও যেহেতু একটা কনস্ট্যান্ট নাম্বার, 273 তো একটা কনস্ট্যান্ট নাম্বার, তার মানে বি নট বাই 273 একটা কনস্ট্যান্ট। এখন আমার একটু জানাও বি এর সাথে টিটার সম্পর্ক সমানুপাতিক, ইয়েস অর নো? ইয়েস অর নো জানাও শুধু। আমি বললাম বি এর সাথে টিটার সম্পর্ক সমানুপাতিক, ইয়েস অর নো? তালুকদার তোমার বিপদ আছে, দাঁড়াও। না এটা চেঞ্জ হয়ে গেছে আনসার, না? আচ্ছা সবাই বুঝে গেছে তাইলে? হবে না, এটা সমানুপাতিক না। কারণ কি জানো? কারণ সামনে একটা বিশ্রী জিনিস গুণ আকারে আছে, এটা অসুবিধা করতেছে না, অসুবিধা করতেছে 273 যুগ আকারে আছে। এই 273 যুগ আকারে তাকাতে এই ভি এর সাথে আমি টিটা সম্পর্কটা সমানুপাতিক বলতে পারবো না। আচ্ছা টিনা তো এই জন্যই কাহিনীটা আমি এই জন্যই এতক্ষণ মানে ভগভগ করতেছিলাম, আসলে এই জিনিসটা বোঝানোর জন্য আমি আসলে ভগভগ করতেছিলাম যে অবশ্যই তুমি এখন তোমরাই বলো, তুমি যদি শুধু বলো যে তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক সমানুপাতিক, এটা কি হইলো? এই সেন্টেন্সটা কি আসলে হইলো? মানে একদম ক্লিয়ার হইলো, 100% সঠিক হইলো? অবশ্যই না, এখানে কিন্তু একটা কিন্তু দেখা যায় যে না না, তাপমাত্রার সাথে সমানুপাতিক বলা যায় না। তবে কিভাবে বলা যায় শুনি। এই জায়গাটারে চিনতে পারছো কিনা তোমরা? দেখো তো, এই টিটা প্লাস 273 চিনো রে? এই টিটা প্লাস 273 কি বলো? হ্যাঁ এই তো চিনতে পারছো, এটা কিন্তু ক্যাপিটাল টি, এটা হচ্ছে আমাদের পরম তাপমাত্রা, কেলভিন তাপমাত্রা। ইয়েস, কেলভিন। তাহলে এই ভি এর জায়গায় ভি লিখবো, এই ভি এর জায়গায় ভি লিখবো, এটা তো একটা কনস্ট্যান্ট, এটা লিখে দিলাম কে। আর এই যে টিটা প্লাস 273 এখানে লিখে দিলাম ক্যাপিটাল টি। এখানে কে লিখছি কি জন্য বুঝছো? মানে একটা কনস্ট্যান্ট বোঝানোর জন্য কে লিখে দিছি। এই যে এই কনস্ট্যান্টটারে তো আমরা চিনি, এটা হচ্ছে ভি নট বাই 273। এখন যদি বলি এখন ভি এর সাথে টি এর সম্পর্ক সমানুপাতিক, ইয়েস অর নো জানাও? ভি এর সাথে টি এর সম্পর্ক মানে ক্যাপিটাল টি এর সম্পর্ক সমানুপাতিক, ইয়েস, থ্যাংক ইউ, এই তো বুঝে গেছো। তাহলে ওই জিনিসটাই আমি বলতেছিলাম যে তুমি তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক সমানুপাতিক বলবা, ইটস ওকে, বলো, কোনো অসুবিধা নাই। বাট পাশে কিন্তু কেলভিন তাপমাত্রা সমানুপাতিক অথবা পরম, কেলভিন মানে কিন্তু পরম, কেলভিন তাপমাত্রাটারে আমরা পরম তাপমাত্রা বলি। ভুল বুঝেন, আমি কিন্তু বলিনি পরম শূন্য, অনেকে আবার পরম শূন্য বলে দেয়, পরম শূন্য না, আমি বলতেছি যে আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক, কোন একটা গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। এবং এখন আমি শিওর যে কেলভিন এককে তাপমাত্রা যদি দ্বিগুণ হয় তাহলে অবশ্যই, সরি, কেলভিন এককে তাপমাত্রা যদি দ্বিগুণ হয় তাহলে আয়তন দ্বিগুণ হয়ে যাবে, কনফার্ম। কেলভিন এককে তাপমাত্রা যখন দ্বিগুণ, আয়তনও শিওর দ্বিগুণ। এতটুকু বুঝে গেছি।
এতক্ষণ আমি যা বকবক করতেছিলাম সবগুলা কথা যদি বুঝে থাকো তাহলে আমার একটা আনসার দাও। ধরে নাও কোনো একটা গ্যাসের তাপমাত্রা হচ্ছে 30°C, 30°C, এবং তখন তার আয়তন ছিল 20 লিটার। আমার একটু জানাও তাপমাত্রা যদি আমরা 60°C করে দিই তাহলে আয়তন কত হবে? সবগুলা যদি বুঝে থাকো তাহলে আনসারটা বলতে পারবা। এই জানাও, তাড়াতাড়ি জানাও। 30°C তাপমাত্রা আয়তন 20 লিটার, জানতে চাচ্ছি 60°C তাপমাত্রা আয়তন কত? দেখছো কত সহজ, সবাই পারি আমরা। তোমরার কপাল যে কত ভালা যে আমি সামনে নাই, এক একটারে পিটাইতে পিটাইতে নানি তোমরার কপাল খুব ভালা, বুঝছো না? একটু ভালো করে প্রশ্নটা খেয়াল করো। 30°C তাপমাত্রায় 20 লিটার, আর জানতে চাচ্ছি 60°C তাপমাত্রা আয়তন কি হবে? আবার বলি, 30°C তাপমাত্রায় 20 লিটার, জানতে চাচ্ছি 60°C তাপমাত্রা আয়তন কি হবে? ভুল করা যে কত সহজ এখান থেকে বুঝতে পারবা। এই যে আমি আবার একটু গুছাই বলি কি হয়েছে এখানে। আমি কি এতক্ষণ তোমাদের কি বুঝাইছি? সেন্টিগ্রেড এককের সাথে কি তাপ আয়তনের সম্পর্কটা সমানুপাতিক? হ্যাঁ, তাপমাত্রাটা দ্বিগুণ হয়েছে। কোন এককে দ্বিগুণ হয়েছে? কেলভিন এককে দ্বিগুণ হয়েছে নাকি সেন্টিগ্রেড এককে দ্বিগুণ হয়েছে? সেন্টিগ্রেড এককে দ্বিগুণ হয়েছে। সেন্টিগ্রেড এককে দ্বিগুণের সাথে কি তাপমাত্রার সম্পর্কটা সমানুপাতিক? আমি কি বলছি বি সমানুপাতিক টিটা, যে সেন্টিগ্রেড এককে যখন দ্বিগুণ হয়ে যাবে আয়তন দ্বিগুণ হয়ে যাবে? অবশ্যই হবে না। সেন্টিগ্রেড এককের সাথে তার কোনো সম্পর্ক নাই। একটু একটু খেয়াল করো যে আমি যদি বলি 30°C সমান কত কেলভিন, 30°C মানে হচ্ছে 273 প্লাস 30। তুমি এটা হচ্ছে আমাদের T1 প্রথম তাপমাত্রা। দ্বিতীয় অবস্থায় তাপমাত্রা কত হয়েছে? 273 প্লাস 60। তুমি বলো T1 থেকে কি T2 দ্বিগুণ হবে? T1 থেকে কি T2 দ্বিগুণ হবে? অবশ্যই দ্বিগুণ হবে না। আর যেহেতু কেলভিন এককে তাপমাত্রা দ্বিগুণ হয়েছে না, তুমি কি বলবা যে 273 প্লাস 30 এর চেয়ে 273 প্লাস 60 দ্বিগুণ? দেখো তো একটু হিসাব করে, এটার চেয়ে কি দ্বিগুণ? অবশ্যই দ্বিগুণ না। যেহেতু দ্বিগুণ না, তার মানে অবশ্যই আয়তন দ্বিগুণ হবে না। এই তো, একটা হচ্ছে 303 আর একটা হচ্ছে মাত্র 333, এটা কি দ্বিগুণ হয়েছে নাকি? আর যেহেতু দ্বিগুণ না, তাহলে আয়তন অবশ্যই দ্বিগুণ হবে না। এখন কি করতে হবে? তার জন্য তুমি ওই যে সূত্র ব্যবহার করতে পারো, সূত্র ব্যবহার করতে পারো যে আমরা পি এর সাথে টি এর একটা সূত্র তৈরি করবো তো এখানে। বাট তুমি এতটুকু তো বলো যে 40 লিটার যে না, এটা তো বুঝছো। আসলে এই প্রশ্নটা বিভিন্ন ইউনিভার্সিটিতে মানে বিলিভ করবা না যে এই জিনিসটা কত ফেভারিট। বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটির জন্য খুব ফেভারিট এটা, যে ডিরেক্ট মানে দেখলে মনে হয় আরে এটা তো একদম সহজ, 30 20 60 40 একদম সহজ। কিন্তু অবশ্যই এমন হবে না, এই ভুল করা যাবে না। কিন্তু যদি জানো, যদি এমন বলতো যে ধরে নাও এখানে ডিগ্রি সেন্টিগ্রেড না দিয়ে যদি বলতো যে 30 কেলভিন তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন 20 লিটার, 60 কেলভিন তাপমাত্রা কি হবে? ডিরেক্ট 40, আর কোনো কথা নাই, ডিরেক্ট 40। কারণ হচ্ছে তাপমাত্রা কেলভিন এককে দ্বিগুণ হয়ে গেছে, তার মানে আয়তনটা দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা ওকে, আর আর ভুল হবে না, আশা করি আর ভুল হবে না। এরপরে আমরা এখানে চলে আসি। তাহলে আমরা এখন এই লেখচিত্রের গ্রাফটা দেখবো। এই জায়গাটা একটু মনে রাখো। আমি এটা না এখানে ক্রপ করে নিয়ে নেই, দাঁড়াও এখান থেকে। এই জায়গাটা নিয়ে নেই। আমরা একটা এই সূত্র দেখে কিভাবে গ্রাফস আসে এটা একটু দেখাই। আল্লাহ, এখানে বসাইতে লাভ হয়েছে না। আচ্ছা দাঁড়াও, উপরেরটা দাঁড়াও 1 নাম্বার ইকুয়েশন, উপরেরটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এটা 1 আর এটা হচ্ছে 2। এই দুইটা গ্রাফ প্লট করবো আমরা, দেখি কি আসে। হ্যাঁ, প্রথমত আসো
এক নাম্বারটা প্লট করি। এখন শুধু এক নাম্বার ইকুয়েশনটার দিকে তাকাবা, দুইয়ের দিকে তাকানোর কোনো দরকার নাই। এক নাম্বার ইকুয়েশনটা হচ্ছে ভি ইকুয়াল টু ভি নট বাই 273 ইনটু থিটা প্লাস 273। হ্যাঁ, আমরা এক্স এক্সিস বরাবর বসাবো ভি, না এক্স এক্সিস বরাবর বসাবো টি টেম্পারেচার, আর ওয়াই এক্সিস বরাবর বসাবো ভি। 1 নং এর জন্য কিন্তু 2 নং এ তাকায় না, এখন 1 নং ইকুয়েশনটা প্লট করতেছি। তো প্রথমত আমি টিটার মান 0 বসাই দেই, দেখি কি আসে। আচ্ছা সবাই একটু জানাও, টিটার মান যদি আমি 0 বসাই তাহলে এই 1 নং ইকুয়েশনে ভি এর মান কি পাবো? ভি এর মান কি আসবে বলো? টিটার মান বসাইলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ভি এর মান কি আসবে? দেখো তো ইকুয়েশন থেকে বোঝা যায় কিনা। টিটার মান 0 বসাইলে ভি এর মান কি আসে বলো? ভি নট আসবে। থ্যাংক ইউ। আচ্ছা ভি নট আসবে, এবং ভি নট আসা উচিত কি জন্য জানো? হ্যাঁ ভি নট আসবে, ভি নট আসা উচিত কারণ আমরা তো আগেই বলে রাখছি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো একটা গ্যাসের যে আয়তন, এটার নাম দিছিলাম ভি নট, তাহলে তো ভি নটই আসবে। আর অনেকে ভাবতে পারো যে আমি 0 কি জন্য নিলাম, এই গ্রাফস প্লট করার সময় তো আমার যা খুশি আমি তাই নিতে পারি, আমি 0 নিব না কি নিব এটা আমার ইচ্ছা। আমি যদি চাই টিটার মানে 110,000 20,000 যা খুশি তাই নিব। গ্রাফস প্লট করার সময় কি বোঝা লাগে নাকি যে আমার ওইটা নিতে হবে ওইটা নিতে হবে? আমার যা খুশি আমি তাই বসাবো। আমার প্রথমে ইচ্ছা হয়েছে আমি টিটার মান 0 বসাইবো, আমি 0 বসাইবো, কোনো অসুবিধা নাই। তাহলে টিটার মান 0 বসাইলাম, একটা পয়েন্ট পেয়ে গেলাম যে টিটার মান মানে এক্স এর মান যখন 0, ওয়াই এর মান তখন ভি নট, ওয়াই এর মানে ভি এর মান হচ্ছে ভি নট। আচ্ছা এটা কি জিরো সামথিং বিন্দু নাকি সামথিং জিরো বিন্দু একটু জানাও তো। এই যে বিন্দুটা দেখতেছো এটা কি জিরো সামথিং না সামথিং জিরো? এই বিন্দুটা কি জিরো সামথিং না সামথিং জিরো? জিরো সামথিং সামথিং জিরোর মানে বুঝো তো? জিরো জিরো, ওই বেটা জিরো জিরো কেমনে? জিরো সামথিং, হ্যাঁ জিরো সামথিং মানে এক্স এক্সিস এর ভ্যালু যখন 0, ওয়াই এর মান তখন একটা কিছু আছে জিরো সামথিং। এই জিরো সামথিং কোন অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষ না ওয়াই অক্ষ? জিরো সামথিং কোন অক্ষের উপর? ওয়াই এক্সিস এর উপর। গুড, এই তো বুঝে গেছি। তার মানে আমার প্রথম পয়েন্টটা ওয়াই এক্সিস এর উপর। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আমি প্রথমে একটা পয়েন্ট পাবো এখানে ওয়াই এক্সিস এর উপর, এবং এটার স্থানাঙ্ক আসবে 0, ভি নট। প্রশ্ন বুঝো নাই নবনীতা? আবার বলি যে আমি জানতে চাইছিলাম আসলে জিরো, এই যে পয়েন্টটা দেখতেছো এক্স এর মান 0, ওয়াই এর মান একটা কিছু আছে, তাহলে আমি প্রথমে ডিসিশন নিলাম এই বিন্দুটা হচ্ছে জিরো সামথিং। জিরো সামথিং কথার অর্থ হচ্ছে এক্স এর মান 0, তখনই ওয়াই এর একটা মান আছে, ওই যে সামথিং একটা কিছু আছে। তখন আমি জানতে চাচ্ছিলাম যে এই বিন্দুটা তাহলে কোন অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে না ওয়াই অক্ষের উপরে? জিরো সামথিং বিন্দুটা অবশ্যই ওয়াই অক্ষের উপরে হয়, তাই দেখো আমি ওই যে ওয়াই অক্ষের উপরে একটা বিন্দু বসাই দিছি, এবং তার স্থানাঙ্ক হচ্ছে 0, ভি নট। 0, ভি নট। যে 0, ভি নট। ও আচ্ছা আচ্ছা ওকে, 0, ভি নট, এই তো বুঝে গেছি এখন। 0, ভি নট বিন্দুটা ওয়াই অক্ষের উপরে আছে। এখন তোমরা শুধু এটা জানাও, টিটার মান যদি আমি আস্তে আস্তে বাড়াই, মানে এই যে টিটাটা দেখতেছো, টিটার মানটা যদি একটু একটু করে বাড়াই, তাহলে মোট আয়তন ভি বাড়বে না কমবে? টিটার মান যদি বাড়াই, মোট আয়তন ভি বাড়বে না কমবে? টিটার মান যদি বাড়াই তাহলে মোট আয়তন ভি বাড়বে না কমবে? আচ্ছা ওকে, তাহলে এটা কিন্তু বাড়বে। হ্যাঁ আমরা জানি এটা অবশ্যই বাড়বে। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে এটা বুঝে গেছি যে এটা বাড়তে থাকবে। তো যেহেতু বাড়বে, আচ্ছা এটার তো তোমাদের তো আমি বলি নাই যে এটা কোন গ্রাফসটা মেনে চলবে, এটা বলা উচিত ছিল রে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এটা একটু গুছাইয়া বলি, আগে আমার এই আনসারটা দাও। আমাদের এই হিসাব অনুযায়ী এটা যদি একটা কনস্ট্যান্ট ধরি, তাহলে ভি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট নাম্বার, এটা ধরলাম কে, ইনটু হচ্ছে টিটা প্লাস 273। আমাদের যে 5টা ইকুয়েশন ছিল মনে আছে? এখানে একটু ছোট করে লিখি। একটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c, 2 নাম্বারটা হচ্ছে y ইকুয়াল টু mx, তারপর একটা xy ইকুয়াল টু সামথিং। আচ্ছা বাকিগুলো লিখবো না। এই এখন কোনটা ফলো করবে? 1 2 3, এই যে দেখো এই 3টা লিখছি, এই 3টার মধ্যে কোনটা ফলো করবে শুধু এতটুকু বলো। y ইকুয়াল টু mx প্লাস c, y ইকুয়াল টু mx নাকি xy ইকুয়াল টু সামথিং? 1 2 3 কোনটা? আচ্ছা সবাই বুঝে গেছি।
এই নাইমা y ইকুয়াল টু mx হলো কেমনে রে? আচ্ছা 2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক নাম্বার ফলো করবে, এক নাম্বার y ইকুয়াল টু mx প্লাস c হবে। যদি বলো কি জন্য, এই যে দেখো না আমাদের এই পাশে আছে y, এই যে এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু, এই যে কেটা তো আমাদের কনস্ট্যান্ট, তাহলে কে রে ধরো তুমি m, আর থিটাটা তো হচ্ছে আমাদের x, তাহলে দেখো y ইকুয়াল টু mx প্লাস কে এর সাথে আবার এটা গুণ করে একটা কনস্ট্যান্ট আসবে, এটা তুমি c ধরো, তাহলে অবশ্যই এটা y ইকুয়াল টু mx প্লাস c টা মেনে চলবে। আবার বলি y b হচ্ছে y ইকুয়াল টু কে, তো আমি জানি নাকি যে কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার, কে এর সাথে আর থিটাটা হচ্ছে x, তাহলে কে এর সাথে যখন থিটা গুণ করব, থিটা মানে x, তাহলে mx প্লাস কে এর সাথে আবার 273, কেও তো একটা কনস্ট্যান্ট, 273 তো একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট গুণ করে একটা কনস্ট্যান্ট আসবে, এটা নাম দিলাম আমি c, তাহলে y ইকুয়াল টু mx প্লাস c। আচ্ছা এতটুকু বুঝে গেলাম। এটা হচ্ছে মূলবিন্দুগামী নয় এমন সরল রেখা হবে, মূলবিন্দুগামী নয় এমন সরল রেখা। ও তারপরে যেটা বলতেছিলাম যে আমি যদি টিটার মান বাড়াই, মানে একটু টিটার মান বাড়াই, তাহলে কিন্তু ভি এর মান বাড়তে থাকবে। এই যে দেখো এরকম আমরা কয়েকটা বিন্দু পাবো, টিটার মান যদি বাড়াই তাহলে বাড়তে থাকবে, তাহলে এইগুলো অবশ্যই স্ট্রেট লাইন, এরকম একটা স্ট্রেট লাইন চলে আসবে। কারণ আবার বলতেছি এই যে দেখো এখানে প্রত্যেকটা পয়েন্টে টিটাও বাড়তেছিল, বিও বাড়তেছিল, মানে উপরের দিকে উঠতেছে। এখন আমি চাচ্ছিলাম ওই যে ইকুয়েশনটা দেখতেছো, এক নম্বর ইকুয়েশনটা, আমি আরেকটা পয়েন্ট নিতে যাচ্ছি, অথবা এই স্ট্রেট লাইনের আমরা পিছনে বর্ধিত করি, এটা বর্ধিত করতে করতে কোন একটা সময় এক চক্করে এসে ছেদ করে ফেলবে। হ্যাঁ, এটা তো এক চক্ক, এক চক্কের নেগেটিভ সাইডে এসে কিন্তু ছেদ করে ফেলবে। আমারে শুধু এতটুকু জানাও, এক চক্কের যে বিন্দুতে এসে ছেদ করছে ওই বিন্দুটা জিরো সামথিং না সামথিং জিরো? এটা জানাও, এক চক্করে যে বিন্দুতে এসে ছেদ করবে জিরো সামথিং না সামথিং জিরো? ভাইয়া সামথিং জিরো। এটা কি ওই সামথিংটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। यस, তোমার প্রথমে এটা বোঝা লাগবে যে এটা সামথিং জিরো এবং ওই সামথিংটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা ওকে, থ্যাংক ইউ, আমরা আশা করি এতটুকু বুঝে গেছি। এখন ওই সামথিংটার মান বের করতে হবে আমার। আমি বুঝে গেছি যে মাইনাস সামথিং কমা জিরো আসবে, বাট ওই সামথিংটার মান কত এটা একটু যদি বলি, ইকুয়েশনের দিকে তাকাইলে স্পষ্টই বোঝা যাবে যে আমি কিন্তু এতটুকু বুঝে গেছি যে যেহেতু এক্স অ্যাক্সিস এর উপরে চলে আসছি, তার মানে ওয়াই এর মান কনফার্ম জিরো, ওয়াই এর মান কনফার্ম জিরো। এখন এক নং ইকুয়েশনটা যে জায়গায় দেখছো এখানে ওয়াই এর মানটা জিরো বসাই দেই, ওয়াই হিসেবে কে কাজ করতেছিল? ওয়াই হিসেবে কিন্তু বি কাজ করতেছিল, তাহলে এই বি এর মান জিরো বসাই দেই। দেখো এই ইকুয়েশনটা আমি এখানে একটু লিখি, একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে জিরো ইকুয়াল টু বি নট ডিভাইডেড বাই 273 ইনটু টিটা প্লাস 273। কি করছি? জাস্ট ভি এর মান জিরো লিখে দিছি। কি জন্য ভি এর মান জিরো? কারণ আমার উদ্দেশ্য হচ্ছে এই বিন্দুটার স্থানাঙ্ক বের করা, এই যে এক্স করে ছেদ করছে এই বিন্দুটার স্থানাঙ্ক বের করা, এই বিন্দুটার স্থানাঙ্ক যেহেতু এক্স এক্সিস এর উপরে, তার মানে ওয়াই এর মান কনফার্ম জিরো। তাহলে এখন যদি বি নট বাই 273 এই পাশে নিয়ে আসো তাহলে তো জিরো হয়ে যাবে, কোন ভাগ যাই হোক জিরো হয়ে যাবে। তাহলে আমরা একটা লাইন পেয়েছি, টিটা প্লাস 273 ইকুয়াল টু জিরো। তার মানে দেখো পেয়ে গেছি টিটা ইকুয়াল টু মাইনাস 273। তাহলে এই যে টিটা মানে তো এক অক্ষ, তার মানে ওই সামথিংটার মান পেয়ে গেছি, যে যখন ভি এর মান জিরো মানে কোটির মান যখন জিরো বসাবো তখন এক্স এর মান বা টিটার মান হচ্ছে মাইনাস 273, মাইনাস 273। তাহলে দেখো সরি, এটা তো পিছনে হবে না সামনে হবে? না সামনেই হবে, বুঝ কুটিত। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস 273,0। এতটুকু আশা করি সবাই বুঝে গেছি। এই একটু জানাও আমার এখানে মাইনাস 273 কিভাবে নিয়ে আসছি এটা বুঝছো কিনা? এই সবাই জানাও, এটা কি আবার বুঝে গেছো তো? আচ্ছা ওকে, থ্যাংক ইউ। মাইনাস 273,0। এখন আমরা একটু জানাও এই মাইনাস 273 এর একক কি, ডিগ্রি সেন্টিগ্রেড না কেলভিন? এই সবাই জানাও মাইনাস 273 এর একক কি, ডিগ্রি সেন্টিগ্রেড না কেলভিন? কেলভিন না? ইয়া ফুলাপান, আমি যে গ্রাফসটা প্লট করতেছিলাম এটা কি ভি ভার্সেস টি না ভি ভার্সেস টিটা? ভালো করে তাকায় দেখো। 273 দেখে কেমন জানি কেলভিন কেলভিন মনে হয় না? 273 দেখে শুধু কেমন জানি কেলভিন কেলভিন মনে হয়। আসলে তোমাদের দোষ না, এটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড, এটা দেখলেই মনে হয় যে মানে কেমন জানি 273 তো তাহলে মনে হয় কেলভিনই হবে। এটা অবশ্যই কেলভিন না, এটা ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এই যে বিন্দুটা দেখছো এটা খুবই সুন্দর একটা বিন্দু, এই যে মাইনাস 273,0। এটার মানে হচ্ছে
যে কোনো একটা গ্যাসের আয়তন যখন, যে কোনো গ্যাস, আমি কি গ্যাস নিয়ে কাজ করতেছিলাম এটা তো জানি না, কি গ্যাস নিয়ে কাজ করতেছিলাম এটা তো জানি না, কোনো একটা গ্যাসের আয়তন যখনই -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তখনই তার আয়তন শূন্য। এই যে এটা হচ্ছে টেম্পারেচার। কোনো একটা গ্যাসের তাপমাত্রা একটু লিখে রাখতে পারো, যখনই -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তখনই তার আয়তন শূন্য, আয়তন শূন্য হয়ে যাবে। এখন তোমাদের যদি বলা হয় যে ধরে নাও আমি কিছু পরিমাণ গ্যাস নিলাম, নেওয়ার পর তার তাপমাত্রা কমাইতে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে গেলাম, তাহলে আয়তন কত হবে? আয়তন শূন্য হয়ে যাবে। আচ্ছা, আয়তন শূন্য হওয়ার মানে বুঝো তো? এটা কিন্তু অনেকটা জাদুর মতো হয়ে যাবে। তোমরা দেখো না মাঝে মধ্যে ভিটিভিতে জাদু দেখায়, যে একটা একটা খরগোশ ছিল, হঠাৎ করে জানি নাই, হ্যাঁ ভ্যানিশ হয়ে গেছে, মানে হঠাৎ করে নাই। মানে এখন বাস্তবিক অর্থে কি এটা সম্ভব? তুমি বলো যে এটা কি সম্ভব, যে আমরা কিছু পরিমাণ গ্যাস নিলাম, নিয়ে আয়তন কমাচ্ছি, হঠাৎ করে নাই হয়ে গেল, মানে 273 গেলে না হয়ে গেল? এটা আসলে সম্ভব না। তার মানে আমরা এতক্ষণ আসলে যেটা দেখাচ্ছিলাম এটা জাস্ট গ্রাফিক্যালি সম্ভব। হ্যাঁ, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে দেখা যাচ্ছে যে কোনো একটা সময় আয়তনটা শূন্য হয়ে যাবে, কিন্তু বাস্তবিক অর্থে এটা তো সম্ভব না। তুমি কিভাবে একটা গ্যাসের আয়তন শূন্য করে দিবা? আয়তন শূন্য হওয়ার মানে কিন্তু এটা ভ্যানিশ হয়ে যাওয়া, এটা কিন্তু অবশ্যই সম্ভব না। এটা জাস্ট গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে, হ্যাঁ আমি যদি এটারে বলতেছিলাম যে যদি বর্ধিত করি তাহলে এটা এখানে এসে শূন্য হয়ে যাবে, সো আমি বলবো আয়তন শূন্য, যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন শূন্য। এই জন্য -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে বলা হয়, -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা। তাহলে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞাটা শোনো, যে তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য, মানে কি তত্ত্ব অনুযায়ী শূন্য, বাট অ্যাকচুয়ালি না, তাত্ত্বিকভাবে শূন্য, প্র্যাকটিক্যালি না, মানে তাত্ত্বিকভাবে শূন্য, ওইটারে বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। তাহলে আবার বলতেছি, যে তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য তারে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এই পরম শূন্য তাপমাত্রা থেকেই কেলভিনের শুরু, বুঝছো? এই পরম শূন্য তাপমাত্রা যখন আবিষ্কার হইলো তখন বিজ্ঞানীদের মাথায় আসছে যে আমরা এখান থেকে একটা স্কেল শুরু করব, যার নাম দিব শূন্য কেলভিন। এখান থেকে কিন্তু কেলভিনের শুরু, কিন্তু আমরা এর আগে আসলে কেলভিনে শিখে ফেলছি না? তোমরা অবশ্যই এর আগে কেলভিনে শিখছো। দেখো, কেলভিনের আইডিয়াটা আসছে এই জায়গাটা আবিষ্কার হওয়ার পর, যে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে যেহেতু তাপমাত্রাটা শূন্য হয়ে যায়, তাহলে এক কাজ করি, এটার নাম দিয়ে দিই আমরা শূন্য কেলভিন। আর এই যে শূন্য কেলভিন, এখান থেকে কেলভিনের শুরু। তাহলে এখন বলো যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড যদি শূন্য কেলভিন হয়, তাহলে কে এবং সি এর মধ্যে সম্পর্কটা কি দাঁড়াইলো? যে দেখা যাচ্ছে যে সি এর সাথে 273 যোগ করে দিলে কি পাওয়া যায়? কে পাওয়া যায়। দেখো তো বোঝা যায় কিনা এটা? যে দেখো সেন্টিগ্রেড এককে, মানে 200 -273 যদি শূন্য করতে হয়, তার মানে কি করতে হবে? -273 এর সাথে আরো 273 যোগ করতে হবে। মানে আমি বোঝাতে যাচ্ছি সেন্টিগ্রেডের সাথে 273 যোগ করতে হবে, তাহলে সেন্টিগ্রেডের সাথে 273 যোগ করলে যা পাওয়া যায় এটি হচ্ছে আসলে কেলভিন তাপমাত্রা। এই জায়গা থেকে কেলভিনের যাত্রা শুরু, এখান থেকে কেলভিন আবিষ্কার করা হয়েছে। যে তাহলে আবার বলতেছি, পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? যে তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য, এটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। এটার মান কত? এটার মান হচ্ছে 273 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখান থেকে যেহেতু কেলভিনের শুরু, এটারই বলা হচ্ছে শূন্য কেলভিন। এটারই বলা হচ্ছে শূন্য কেলভিন। পরীক্ষায় কিন্তু অনেকবার আসে পরম শূন্য তাপমাত্রা কত, বুঝছো? দেখো কিরকম কনফিউজড হয়ে ফেলবে তোমারে। বলবে পরম শূন্য তাপমাত্রা কত, আনসার থাকবে এমন 0 ডিগ্রি সেন্টিগ্রেড। অবশ্যই এটা কিন্তু পরম শূন্য তাপমাত্রা না। আবার দেবে -273 কেলভিন, এটাও কিন্তু না। একটু দেখো, হ্যাঁ এটা হয়তো যদি -273 ডিগ্রি সেন্টিগ্রেড দিত, অথবা উপরেরটা হয়তো যদি 0 কেলভিন দিত, তারপরে হয়তো তোমারে আবার বলবে যে 273 কেলভিন, এটাও কিন্তু না। আবার হয়তো বলবে 0 কেলভিন, হ্যাঁ তাহলে এটা রাইট, এটা এই 0 কেলভিন হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। সো এখানে প্লিজ এখানে কনফিউজড হওয়া যাবে না। আমি আবার বলতেছি, পরম শূন্য তাপমাত্রার কাহিনীটা তো তোমাদের গ্রাফিক্যালি বুঝাই দিলাম, যে হ্যাঁ দেখো এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড আইসা, এটা কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেড, -273 ডিগ্রি সেন্টিগ্রেড আইসা আয়তনটা তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় বিদায় এটার নাম দেওয়া হয়েছে পরম শূন্য তাপমাত্রা, এবং এটারই পরবর্তীতে নাম করা হয়েছে 0 কেলভিন। তার মানে পরম শূন্য তাপমাত্রাটা তুমি বলতে পারো -273 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 0 কেলভিন। আই হোপ তোমরা পরম শূন্য তাপমাত্রা নিয়ে আর কনফিউজড হবে না, এবং K=C+273 কিভাবে আসছে আশা করি আজকে এটা বুঝে গেছো। আর আমাদের V ভার্সেস থিটা গ্রাফসটাও তোমরা বুঝে গেছো। এখন আমরা এর পরের গ্রাফসটা প্লট করব। আর বেশিক্ষণ লাগবে না আমাদের, ক্লাস প্রায় শেষের দিকে, আর আছে 8 মিনিট।
8 মিনিট পরে আর জয়েন দেওয়া লাগবে না তোমাদের, শেষ। 3টা সূত্র শেষ হয়ে গেলে জানো আমার যদি চার্লস অ্যাভোগাড্রো এবং এগুলো যদি শেষ হয়ে যায় তাহলে আর বেশি সময় লাগবে না পড়াতে। এই তিনটা সূত্রে আমার একটু ভালোভাবে বোঝা লাগবে। আচ্ছা, তাহলে এর পরের সূত্রটা আমরা গ্রাফসটা প্লট করব। v ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ইনটু টিটা, টি। আশা করি এটা কোথা থেকে নিয়ে আসছে এটা বুঝছো। ওই যে v সমানুপাতিক 273, v নট বাই 273 এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর টিটা প্লাস 273 এর টি লিখে দিছি। এর পরের লাইনটাই কিন্তু v সমানুপাতিক টি লিখতে পারবো। এই যে দেখো, আর আমরা আসলে সহজে জাস্ট এই লাইনটা বলে দিই যে পরম তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন তাত্ত্বিক, পরম তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন, না কি বলতেছি, কোনো একটা গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, এটা আমরা শর্টকাটে বলি। এই যে v সমানুপাতিক টি। এখন আমি কি করব, x এক্সিস বরাবর বসাবো, ধরে নাও t, x এক্সিস বরাবর t, y এক্সিস বরাবর v। আবার ইকুয়েশনটা লিখি, y ইকুয়াল টু mx প্লাস c, y equal to mx, xy equal to something, x equal to something, এই জানা এটা কোনটাতে পড়বে, y equal to something, 1 2 3 4 5, v versus t, y is equal to mx plus c, y is equal to mx, xy equal to something, x equal to something, y is equal to something, 1 2 3 4 5। গুড, এই তো বুঝে গেছো। ওই যে ওইখানে বুঝেই যাচ্ছে যে তাদের মধ্যে রিলেশনটা তো হচ্ছে v সমান ইকুয়াল টু k ইনটু t, তাহলে v টা হিসেবে আমাদের y হিসেবে কাজ করবে, এটা হচ্ছে m আর এটা হচ্ছে x, তাহলে y is equal to mx। আশা করি এই জায়গাটা বুঝে গেছো। আর y is equal to যদি mx হয় তাহলে এটা হবে মূলবিন্দুগামী সরলরেখা। এখন আমার একটু জানাও, এই যে একটা স্ট্রেট লাইন টানছি, এখানে কে স্থির ছিল, একটু বলো, এই যে স্ট্রেট লাইনটা টানছি মূলবিন্দুগামী সরলরেখা হবে তো, এখানে কে স্থির ছিল? ও আচ্ছা, তোমরা তাহলে জানো না, মনে রইছে। পি স্থির ছিল, হ্যাঁ পি স্থির ছিল। ও আচ্ছা, নবনীতা বলতেছো এম মানে ডালটা স্থির ছিল না, স্ট্রেট লাইন যেহেতু ডাল তো এমনি স্থির থাকবে, কিন্তু এখানে পি স্থির ছিল। ঠিক আগের মতো আমি কোন জায়গায় পি স্থির রাখছিলাম এটা তো জানি না। ও মাস, হ্যাঁ মাস তো অবশ্যই কনস্ট্যান্ট থাকবে, মাস অবশ্যই কনস্ট্যান্ট থাকবে। কি জানি বলতেছিলাম যে পিটা স্থির ছিল, বাট কোথায় স্থির ছিল এটা তো আমি জানি না। কোনো একটা জায়গায় আমি স্থির করে দিছিলাম। ধরে নাও যে আমি এরকম 3টা স্ট্রেট লাইন পাইলাম, প্রথমটা যে যে জায়গায় পি স্থির ছিল এটার নাম দিলাম P1, তারপরটা হচ্ছে P2, তারপরটা হচ্ছে P3। আবার বলি, এই যে 3টা স্ট্রেট লাইন পাইছি, প্রত্যেকটা স্ট্রেট লাইনে পি এর মান স্থির, কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় স্থির করছি, তাই 3টা স্ট্রেট লাইন আসছে। এখন আমার আবার ডিসিশন নিতে হবে কে বড়, P1 বড়, P2 বড়, নাকি P3 বড়। তাই আগের মতো তুমি একটা স্ট্রেট লাইন টেনে নাও যে কোনো একটা অ্যাক্সিস বরাবর। আমি টানি, ধরো আমি এক্স অ্যাক্সিস এর প্যারালাল করে একটা স্ট্রেট লাইন টানলাম। এখানে 3টা পয়েন্ট নাও, এটা 1 নং পয়েন্ট, এটা 2 নং পয়েন্ট, এটা 3 নং পয়েন্ট। এই একটু জানাও 1 2 এবং 3 এর মধ্যে কিসের মান সেম, এক্স না ওয়াই? ও আচ্ছা, তোমরা আগে ডিসিশন নিয়ে নিতে পারো নাকি এখন? এই 1 2 এবং 3 এর মধ্যে এক্স না ওয়াই এর মান সেম? ওই মিডিয়া এগুলো এখনো উল্টাপাল্টা হয়। ওয়াই এর মান সেম, এই তো বুঝে গেছো। ওয়াই এর মান সেম মানে কিন্তু বি সেম, তাহলে ভি রে বাদ দিয়ে দাও। ওয়াই এর মান সেম মানে বি সেম, বাদ দিয়ে দাও। তাহলে এখন আসো 1 2 এবং 3 এর মধ্যে কাট এক্স এর মান বেশি, 1 নাম্বারের এক্স এর মান বেশি। এই ধরা খাইছে, আগে কোনটা জানি আনসার বলছিল, পি3 সবচেয়ে বড়। দাঁড়াও, মিজান আর মিডিয়া বলছিল P3 বড়, আনসার কিন্তু উল্টে গেছে। 1 নাম্বারের ওয়াই এর মান বেশি, 1 নাম্বারের ওয়াই এর মান বেশি মানে 1 নাম্বারের টি বেশি, কারণ সরি কি বলতেছি, 1 নাম্বারের এক্স এর মান বেশি, 1 নাম্বারের এক্স এর মান বেশি মানে 1 নাম্বারের টি বেশি, আর টি বেশি মানে পি বেশি। কারণ তোমরা অবশ্যই জানো পি এর সাথে টি এর সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক, যার পি বেশি তার টি বেশি, অথবা যার টি বেশি তার পি বেশি। তার মানে এখানে P1 সবচেয়ে বড়, তারপরে P2, আর সবচেয়ে ছোট হচ্ছে P3। আশা করি এগুলো বুঝে গেছো না? এইটা কি আমি আবার বলবো না বুঝে গেছো? এই জায়গাটা কি আবার আবার বলবো নি নাকি বুঝছো? আচ্ছা ওকে, তো আমি তোমাদের একটা প্রশ্ন দেখাই আনি, আমরা আজকে আর পড়বো না, শেষ।
বন্ধন কি বলবা কিছু? পোলাপান একের 1 2 3 4 বলো আনসার কোনটা? ABCD একের। ABCD 1 নাম্বারটা। এই সামিরা জাহান প্রীতি, এটা কিন্তু 1/T নট T, দেখতেছো? T ইনভার্স 1, ভালো করে দেখো। আর বিলিভ অর নট, তোমরা যদি মানে মানে কি বলবো, কমন সেন্স যদি থাকে তাহলে এটার আনসার বলা যায়, দেখার দরকার পড়ে না। বয়েলের সূত্রে কি x অক্ষ বরাবর অথবা y অক্ষ বরাবর কখনো টি আসবে? টি তো তার স্থির থাকে। মানে এই প্রশ্নটা যখন আমি দেখছি, আমি একা একা কতক্ষণ হাসছি, বুঝছো? একা একা কতক্ষণ হাসছি, হাসার পর বললাম যে আসলে কি দিল এটা, আমি জানি না কি জন্য আমার হাসি উঠছে। যে বলতেছে বয়েলের সূত্র আবার x অক্ষ y অক্ষ বরাবর তিনটাতেই টি দিয়ে দিছে। আরে ভাই একটাতে দে যেন, আচ্ছা পোলাপান একটু কনফিউজ হতে পারে। এখন তিনটাতে দিয়ে দিছে, তাহলে তো ওর আর কনফিউজড হওয়ার দরকার নাই, ডিরেক্ট বলবে যে তিনটার মধ্যে টি আছে, টি তো থাকতে পারবে না গ্রাফসে, তার মানে একটার মধ্যে টি না, এটাই অ্যান্সার। আচ্ছা যাই হোক, বলো 4 নাম্বারটা, 4 নাম্বারের আনসার বলো। এই 4 নাম্বারের আনসার বলো। মানে চাপের সূত্র মানে হচ্ছে চার্লসের সূত্র আর কি, ওই যে আমরা আমরা একটু আগে যেটা পড়ছি। এই 4 নাম্বারের আনসার বলো। ABCD। হ্যাঁ আনসার থাকবে না কেন? শাহরিয়ার আহমেদ বলতেছে ডি। এই আছে আনসার আছে। ডি অবশ্যই হবে না, কারণ ডি হইতো যদি টিটা বসানো হইতো। আচ্ছা তোমরা এটা আসলে 3 নাম্বার সূত্র তোমরা বুঝতে পারতেছো না, চাপের সূত্র বাদ দাও তোমরা, এটা এটা পারা লাগবে না। এটা তোমরা আজকের হোমওয়ার্কসে যাবে তখন দেখো, সব বলে দিব নাকি। বৃদ্ধি করা হলে এখানের ম্যাথ দেখাবো না, এগুলো আজকের হোমওয়ার্কস, আজকে এগুলা করে দিবা। আর তোমরা তোমাদের যে বলতেছি যে তোমরা প্লিজ নোটটা জমা দাও, তোমরা কি জন্য করতেছো না বলো তো? আমি তো ভাবতেছি তোমরা করতেছো, এখন এখন দেখুন যখন দেখা যায় যে চাপটা শেষ হইলে কেউ জমা দেও না, তখন না আমি বুঝতেছি যে কেউ কিছু করে না। এই আজকের ক্লাস নোট সবগুলাই কইরা যা যা পড়াইছি, বেশি তো পড়াইছি না, মাত্র একটা সূত্র নিয়ে এতক্ষণ বকবক করতেছিলাম। গ্রুপে জমা দিও, আর এখন আর জয়েন দেওয়া লাগবে না, টাইম শেষ, যাও সবাই ক্লাস ক্লাস নোটটা কইরা জমা দিও। প্লিজ একটু গুছাই রাখো না, এতদিন তোমাদের কি বকবক করতেছি, একটু গুছাই রাখো, নাহলে তো পরে বিপদে পড়বা। এখন আর জয়েন দেওয়া লাগবে না, যাও, আগামী দিন ফিজিক্স ক্লাস আছে 12:30টায়।